আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় এই সময়ে পাটের কীট শত্রু নিয়ন্ত্রণ পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কিঙ্কর সাহা, যিনি রাজ্য কীট তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। সমস্ত কৃষক বন্ধুকে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তো আমরা তো এই সময়ে দেখছি যে আমাদের মাঠ ভর্তি পাট আছে আর কি, এবং পাট থাকলে তো পাটের কীটশত্রু থাকবে, এটা খুব স্বাভাবিক। তো আমরা তো জানি যে পাট একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফসল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকা এলাকাতেই সম্ভবত বেশি। হ্যাঁ। তো এই পাটের যে গুরুত্বপূর্ণ পোকা বা কীটশত্রু, সেগুলো ঠিক কি কি?
পাট পশ্চিমবঙ্গের একটা প্রধান তন্তুজ ফসল। এই ক্ষেত্রে আমরা দেখেছি ভারতবর্ষে যা ফসল হয়, পাট যা হয়, তার 80 থেকে 85% পশ্চিমবঙ্গে হয়। আচ্ছা, এই জন্য এটার গুরুত্ব অনেকটা বেশি এবং আমাদের সমস্ত জেলাতেই অল্প বিস্তর হয়। আমাদের 2 ধরনের পাট চাষ হয়, একটা হচ্ছে তেতো পাট আর একটা হচ্ছে মিঠা পাট। আচ্ছা, মিঠা পাটটা আমাদের এই দক্ষিণবঙ্গে বেশি হয়, আর তেতো পাটটা কুচবিহার, জলপাইগুড়ি যে সমস্ত জায়গাতে বৃষ্টির চাপ বেশি সেই জায়গাতে হয়। এবং আমাদের আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সমস্ত নদীর ধারে, এই ব্যারাকপুর উপকূলের সমস্ত গঙ্গার ধারে প্রচুর চটকল। সেগুলি এই যে শিল্পের চাহিদা মেটানোর জন্য কিন্তু এই চটকলগুলি তৈরি হয়েছিল। তারপর আস্তে আস্তে যখন আমাদের সিনথেটিক ফাইবার এসছে, সেই সময় একটু গুরুত্বটা কমেছিল, এখন আবার স্বমহিমায় ফিরে এসছে। এই পাট চাষ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কীটশত্রুর আক্রমণ হচ্ছে। তার মধ্যে প্রধান হচ্ছে কেরি পোকা। এইটা একটা বিরাট সমস্যা হচ্ছে সব জায়গাতেই। তাছাড়া ঘোড়া পোকা বা ছটকা পোকা বলি, যেটাকে আমরা জুট সেমিলোবার, এটাও একটা সমস্যা। এবছর আমরা দেখেছি যে কাত্রি পোকা, যেটা ইন্ডিগো ক্যাটারপিলার বলি, স্পোডোপ্টেরা, এই পোকাটার আক্রমণও কিন্তু এবছর মানে ব্যাপক হারে হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে এই সময়টাতে এবছর খুব ড্রাই স্পেল ছিল, এইটা একটা হচ্ছে, বৃষ্টি কম হয়েছে, এটা একটা। তাছাড়া তামাকের লেদা পোকা, হ্যাঁ, এইটা একটা হচ্ছে, যেটাকে আমি টোবাকো ক্যাটারপিলার বলি, এটা একটা এখানে হচ্ছে। তাছাড়াও 2 ধরনের মাকড় আছে, হলুদ মাকড় একটা, লাল মাকড়। তার বাইরে এখন যেহেতু ড্রাই স্পেল চলছে, দোয়ে পোকা বলি, যেটা জবা ফুল গাছে আপনি দেখবেন সাদা রঙের একটা পোকা হয়, ফুল বা কাণ্ডের মধ্যেও থাকে, উপরের দিকে সাদা তুলুর মতো, এটাকে আমরা দোয়ে পোকা বলি। এই পোকাটার আক্রমণ কিন্তু পাটের মধ্যে আসছে। তারপর আসছে একটা নিমাটোড, কৃমির মতো। এই মোটামুটি এইগুলো পাটে মোটামুটি 20 থেকে 24টার মতো পোকা, যেটা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ মিলে 24টা পোকা আমাদের পশ্চিমবঙ্গে আক্রমণ হয়। আচ্ছা, এই পোকাগুলো কি সবই ক্ষতিকারক? এগুলি সবই ক্ষতিকারক, এগুলি কিন্তু বন্ধু পোকা না। এরা হচ্ছে সমস্ত রকমের আমাদের যে সমস্ত ফসল সেগুলিকেই ক্ষতি করে। আচ্ছা, তো এই যে আপনি পোকাগুলোর কথা বললেন, আমরা যদি এবারে একটু ধরে ধরে আপনার থেকে জেনে নিই যে কোন পোকার ক্ষেত্রে আমরা কি চিকিৎসা করবো আর কি, মানে একই চিকিৎসা তো সব পোকার ক্ষেত্রে হবে না, সমস্তটা আলাদা আলাদা। তো প্রথমে আপনি যেটা বলেছিলেন যে কেরি পোকা, এর আক্রমণ থেকে বাঁচতে আমরা কি করব? এইটা কেরি পোকাটা সাধারণত আমরা পাট গাছ যখন আমরা দুভাবে চাষ করি, একটা হচ্ছে লাইনে করি আর একটা হচ্ছে অনেকে ছিটিয়ে বনে। আমরা সবসময় সমস্ত কৃষকদের বন্ধুদের বলি যে লাইনে যাতে চাষটা করলে কি হবে, তাতে ম্যানেজমেন্ট করা, যে সমস্ত আমরা উইডিং করা, ঘাস বাছা, সমস্ত কিছু মেশিনের মাধ্যমে আমি করতে পারবো, সেই রকম একটা আছে। এছাড়াও মানে লাইনে করলে এগুলি সুবিধা, গাছের মানে দূরত্বটাও মোটামুটি পরিষ্কার করা যায় সমস্ত, হ্যাঁ, গাছ থেকে গাছের দূরত্ব 9 সেন্টিমিটার মতো, এটাও বজায় রাখা যাবে। এই জন্য বলি লাইনে করলে রোগ পোকার আক্রমণও কম হবে। তো এই যে গাছটা যখন আমরা যখন চারাটা যখন একটু 5 থেকে 7 সেন্টিমিটার যখন বড় হয়ে যায় পাট গাছটা, সেই সময় থেকে এই কেরি পোকার আক্রমণ হয় এবং একদম পাট কাটা পর্যন্ত এই কেরি পোকার আক্রমণটা চলতে থাকে। এটা হলে কি হয় যে এই কেরি পোকার লক্ষণটা হচ্ছে যে কেরি পোকা যখন হবে গাছের একদম অগ্রভাগ এপিক্যাল পোর্শনে ওরা আস্তে করে মাথাটার ভেতরে ওরা ডিম পেড়ে দেবে। ডিম পাড়ার পরে ওই জায়গাটা মোটা হয়ে যাবে, মোটা হওয়ার পরে ওই মাথার দিকটা শুকিয়ে যাবে। তখন দেখা যাবে যে গাছের বৃদ্ধিটা কিন্তু উপরের দিকে আর হচ্ছে না, তখন ওদের গাছ থেকে ব্রাঞ্চিং হয়ে যায়, শাখা প্রশাখা বেরো। শাখা প্রশাখা যদি বেরিয়ে যায় পাট গাছের, তাহলে কিন্তু তার তন্তুজের মানটা কমে যায় এবং গাছের যদি পাটের যদি লেংথ যদি বেশি না, যত লেংথ হবে তত পাটের দাম বেশি পাবে। তাহলে এই পোকা এইভাবে ক্ষতি করছে ওদের। এবং দেখা যাচ্ছে হ্যাঁ, মিঠা পাটের মধ্যে এইটা কম হচ্ছে, আর হচ্ছে তেতো পাটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে। এবং অনেকে আছে আমাদের কৃষক বন্ধুরা যারা নাইট্রোজেন ঘটিত সার, যেটা হচ্ছে মেইন খাওয়ার গাছের, ইউরিয়া সার, নাইট্রোজেন ঘটিত সার, সেটা যদি বেশি মাত্রা যারা ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে, এই কেরি পোকার আক্রমণে। তাছাড়া আমরা দেখেছি যারা একটু আগের দিকে যদি সোয়িং করে, বীজটা যদি আগে যদি মাটিতে ফেলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ হবে। এবং এই পোকার আক্রমণ হলে কতগুলো জিনিস করতে হবে। যেমন আমরা কি করতে পারি, আমাদের যেহেতু পরিবেশের মধ্যে অনেক বন্ধু পোকা আছে, সেগুলো আমরা দিয়ে ইয়ে করতে পারি, মানে এই পোকাকে আক্রমণটাকে প্রতিহত করতে পারি। আমরা এগুলি ল্যাবরেটরিতে এগুলিকে রেয়ারিং করে নিয়ে বাড়িয়ে নিয়ে সেটা আমার জমিতে ছাড়তে পারি, তাহলে একটা কমবে। তাছাড়া আমাদের অনেকগুলো বিউভেরিয়া বলে একটা ফাঙ্গাস পাওয়া যায়, সেটা যদি স্প্রে করি সেটা হবে। এছাড়াও কিছু কিছু রাসায়নিক কীটনাশক আছে যেগুলি প্রয়োগ করলে, প্রোফেনফস প্রয়োগ করলে এর আক্রমণ কম হবে এবং সেই ক্ষেত্রে এটাকে অনেকটা দমন করা যাবে।
আচ্ছা, আপনি আর একটা নাম বলেছিলেন ঘোড়া পোকা। ঘোড়া পোকা। প্রথমেই জানতে চাইছি ঘোড়া নাম কেন এর? ঘোড়া নাম হচ্ছে, এটা ঘোড়া পোকা বা এটাকে তিরিং পোকাও বলে। আবার এটা ইংরেজি নাম হচ্ছে জুট সেমিলোপার। আচ্ছা। ওরা যখন চলে তখন একটা হাম্পের মতো লুপ করে করে চলে, আচ্ছা, যার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ঘোড়া পোকা ওরা বাংলায়। আচ্ছা। এবং এই পোকার আক্রমণটা যখন হবে সেই ক্ষেত্রে এই পোকার গাছের বয়স যখন 40 থেকে 45 দিন হবে, সেই সময় কিন্তু এই পোকার আক্রমণটা বেশি হবে। এটা বোঝা যাবে কিভাবে? একদম পাতাগুলির উপরে ছোট ছোট ফুটো ফুটো হবে। এবং কোথায় হবে? ওরা হচ্ছে একদম প্রথম পাতা থেকে উপরের দিক থেকে যদি 1 নম্বর পাতা থেকে 9 নম্বর পাতা পর্যন্ত এদের আক্রমণটা সীমাবদ্ধ থাকবে। কেন? কারণ হচ্ছে পরের দিকে, নিচের দিকে 9-এর পরের যে পাতাগুলো সেগুলো আরো শক্ত হয়ে যায়। নরম পাতা থেকে 1 থেকে 9 পর্যন্ত, এর পরে কিন্তু একটাও খাবে না। এটা আমরা অনেকবার দেখেছি। তো এই ক্ষেত্রেও আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হচ্ছে? এদের ক্ষেত্রে হচ্ছে ওই 7 থেকে 9 নম্বর পর্যন্ত হবে। এবং এই ক্ষেত্রে বীজটাকে শোধন করতে হবে প্রথমে। বীজ শোধন সব ক্ষেত্রেই করতে হবে, সমস্ত, সেটা পাট হোক, ধান হোক, সবজি হোক, সব ক্ষেত্রেই বীজ শোধন করতে হবে। আমি একটাবার বলি বারবার যে বীজ শোধন যদি আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ অনেকটা তাড়াতাড়ি করা যাবে। মানে 30 থেকে 35 দিনের মতো গাছে কোনো রকমের রোগ জীবাণু হবে না। আচ্ছা, তো আমরা ঘোড়া পোকার কথা আপনার থেকে শুনলাম। এবারে একটু জানতে চাইবো যে আরেকটা পোকার কথা বলেছিলেন, কাথরি পোকা। কাথরি পোকাটা আমরা এবছর দেখেছি। এবছর আমাদের বিস্তীর্ণ এলাকা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে সুদূর আমাদের উত্তরবঙ্গ, আমি নিজেও সেই ফিল্ডগুলি ভিজিট করেছি, দেখেছি যে জায়গাগুলো যেহেতু এবছর মানে বেশিরভাগটা ছিল হচ্ছে ড্রাই স্পেল, বৃষ্টি খুব কিছু হয়নি বললেই চলে। তাই সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু টানা ড্রাই স্পেল গেছে, সেই সময় এই পোকার আক্রমণ হয়েছে। এবং এই পোকার আক্রমণ বলে কি হয়েছে, সমস্ত পাতাগুলো, আগেরটা যেমন বলছিল 1 থেকে 9, এই ক্ষেত্রে কিন্তু সমস্ত পাতাগুলো একদম ফুটু ফুটু করে খেয়ে নিয়েছে এই পোকা, কাথরি পোকা। এবং দূর থেকে দেখলে মনে হয় যেন গাছগুলিকে, মনে হয় পাতাগুলিকে অনেকটা, মানে কি বলবো, এটাকে একদম ঝালটের মতো তৈরি করে দিয়েছে। সেই ক্ষেত্রে এই পোকার আক্রমণটা আমরা এই বছরেই বেশি দেখেছি। হ্যাঁ, তা এই ক্ষেত্রে আমরা বলবো কি, কাথরি পোকার আক্রমণের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক আছে, সেগুলি প্রয়োগ করবে। রাসায়নিক কীটনাশক দেবে কিন্তু মাত্রা ঠিক রেখে দেবে। আচ্ছা, আর যেটা বলছিলেন বিছা পোকা, যেটাকে আমরা শুঁয়ো পোকাও বলি, হেয়ারি ক্যাটারপিলার। দেখবি যে অনেক সময় যাদের বাড়িতে সজনে গাছ আছে বা শিউলি ফুল গাছ আছে, তাদের ক্ষেত্রে এই পোকাটা কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা কার্পেটের মতো থাকে, তাই তো? সেটা আমরা দেখেছি। ওই গাছগুলিকে কেন প্রেফার করে? কারণ হচ্ছে যে গাছগুলির ওদের মানে ছাল থেকে শুরু করে কাণ্ড সমস্ত একটু নরম প্রকৃতির, সেগুলির ক্ষেত্রে ওরা বেশি হয়। আচ্ছা। এবং এরা কি করে, এদের হচ্ছে গায়ের মধ্যে শুঁয়ো থাকে, যার ফলে এদেরকে যখন পাটের ক্ষেত্রে, পাটের মাঝামাঝি পাতাতে, উপরের দিকেও না নিচের দিকেও না, একদম মাঝের পাতাগুলির মধ্যে এরা নিচের দিকে ডিম পারবে। ডিম পারবে এক একটা পাতার মধ্যে 150 থেকে 200টার মতো ডিম পারে। এবং সেগুলি যখন বাচ্চাগুলি, যখন লার্ভা, আমরা লেদা বলি, লেদাগুলি যখন ছোট অবস্থায় থাকে, তখন ইচ্ছে করলে ওই পাতাটাকে যদি তুলে এনে যদি আমরা কোনো গর্তের মধ্যে ফেলে এটাকে নষ্ট করে দিই বা কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা আমরা দমন করতে পারবো এই পোকা। আচ্ছা, কিন্তু বাছাই করে শুধু এই পোকা যেগুলিতে হয়েছে, তাহলে কিন্তু অনেকটা। কিন্তু পরবর্তী সময়ে যখন এটা ইনস্টারগুলি চেঞ্জ হয়, ফার্স্ট ইনস্টার, সেকেন্ড ইনস্টার, থার্ড ইনস্টার, এরকম যখন যতটা বড় হবে, আমাদের যেমন মানুষের কাছে শিশু, যৌবন, যুবক, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, এইরকম এদেরও কিছু কিছু এরকম দশা থাকে। এটাকে ফার্স্ট ইনস্টার লার্ভা, সেকেন্ড ইনস্টার লার্ভা, থার্ড ইনস্টার, এরকম ভাবে। সেকেন্ড এবং থার্ড ইনস্টার যখন একটু বড় হয়, সেই সময় ওদের মুভমেন্টটা অনেকটা বেড়ে যায়, খুব রেপিড, তাড়াতাড়ি চলে যায়। এবং ওদের ক্ষেত্রে কি হয়, যে এদের স্কিনগুলি অনেকটা শক্ত হয়ে যায়। আর হচ্ছে যেহেতু গায়ের মধ্যে ওদের শুঁয়ো থাকে, হ্যাঁ, হেয়ার লাইক স্ট্রাকচার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তখন সেই সময় যতই আমরা বলি, যতই রাসায়নিক কীটনাশক বলি বা অন্যান্য কিছু বলি, যতই দেওয়া হোক, কিন্তু ওইটা ওই চামড়াটা ভেদ করে ঢুকতে পারে না, বেশি কাজ হয় না খুব বেশি। তাহলে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে, প্রাথমিক অবস্থায় যখন থাকবে সেই সময় ওষুধ প্রয়োগ করতে হবে। পরবর্তী সময় যদি দিতে হয়, তার সঙ্গে স্টিকার দিতে হবে। স্টিকার বলতে কি, বিভিন্ন ধরনের সাবান দিতে হয়, একটা কিনতে পাওয়া যায়, যাতে ওষুধটা যাতে ওই পাতার সঙ্গে লেগে থাকে বা পোকার গায়ে যাতে লেগে থাকে। আবার বৃষ্টি হলে ওইটা দিতে হয়। তাহলে এই স্টিকারটা দিলে পাতার মধ্যে বা পোকাটার গায়ের মধ্যে লেগে থাকবে, তখন পোকাটা মারা যাবে। এইভাবে করতে হবে এটার নিয়ন্ত্রণ। আচ্ছা, পোকার সাথে সাথে তো আমরা বাঙালির একটা কথা বলে থাকি, পোকা মাকড়। তো মাকড়েরও তো একটা আক্রমণ থেকে থাকে। হ্যাঁ, তো তার থেকে বাঁচার জন্য কি করতে হবে?
মাকড় পাট গাছে হচ্ছে, অনেকটাই হচ্ছে। একটা হচ্ছে আমরা দেখেছি হলুদ মাকড়, ইয়েলো মাইট, আর একটা হচ্ছে লাল মাকড়। তো পাটের ক্ষেত্রে আমরা বারবার বলি, এখন যেহেতু বিশ্ব উষ্ণায়ন চলছে, টেম্পারেচার ঠিক ঠিকানা থাকছে না, বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও ঠিক থাকছে না, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে মানে যে পরিবেশটা থাকার কথা সেই পরিবেশটা নেই। তখন এই যে সমস্ত পোকাগুলিকে নিয়ে আমরা কোনো চিন্তাই করতাম, যে সমস্ত মাকড় একটা, তার মধ্যে দোয়ে পোকা একটা, এগুলি নিয়ে কোনোদিন কেউ ভাবতো না, কিন্তু এখন এগুলি একটা ভাবার বিষয় এসে গেছে। হলুদ মাকড় একদম পাতার একদম ডগাতে থাকবে, দু রকমের মাকড়। হলুদটা হচ্ছে একদম পাকা, একদম কচি পাতাগুলি থাকবে, এবং হলে কি হবে, পাতাগুলি কুকড়ে যাবে, আপওয়ার্ড কার্লিং হবে, উপরের দিকে নৌকোর মতো হয়ে যাবে। আচ্ছা, হলে এটা একদম অরেঞ্জ কালার মতো হয়ে যাবে, কুচকানো হয়ে যাবে পাতাগুলো। এইটা হচ্ছে হলুদ মাকড়। আর লাল মাকড় হলে একদম নিচের দিকের পাতাগুলোতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই দুটো মাকড় হয়, এবং সেই ক্ষেত্রে স্পেসিফিক মাকড় নাশক দিতে হবে। ফেনাজোকুইন 10 EC যেটা আছে 1 মিলিলিটার প্রতি লিটার জলে, প্রপার যেটা আছে সেটা ওমাইট হিসেবে বাজারে পাওয়া যায়, সেটাও আমরা দিতে পারি 1 মিলিলিটার প্রতি লিটার জলে। বা আমাদের হেক্সিথায়াজক্স বলে যে এখন নতুন ওষুধ বেরিয়েছে, সেটা আমরা প্রয়োগ করলে মাকড়কে আমরা মোটামুটি দমন করতে পারবো। তাছাড়াও আমরা প্রোফেনোফস, যেটা মানে ট্রান্সলামিনার এফেক্ট আছে, পাতার উপরে দিলে নিচের দিকে যায়, সেই ওষুধটাও যদি, এটা হচ্ছে সম্পূর্ণ মাকড়নাশক না, এটা একারো ইনসেকটিসাইড বলে, এটা ইনসেক্টকেও কিল করে আবার মাকড়কেও মারে। তাহলে এটা দুটো হবে। যদি কোনো কারণে চিরুনি পোকা হয় তাহলে এইটা দিয়ে একসাথে দুটো হবে। এই জাতীয় ওষুধগুলিই প্রয়োগ করতে হবে। তাছাড়া মাঠের মধ্যে কিছু কিছু প্রিডেটরি মাইট যারা হচ্ছে বন্ধু মাকড়, ওরাই সরাসরি এই যে শত্রু মাকড়গুলিকে খাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে মাকড়কে দমন করতে পারবো। আচ্ছা, তো আপনি বলছিলেন যে সুসংহত উপায়ে এই কীট দমনের কথা আর কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যদি বৈজ্ঞানিকভাবে এবং সুসংহতভাবে এই কীট দমন করি তাহলে সেটা চাষের পক্ষে ভালো, খুব ভালো। তো কিভাবে এই পাটের ক্ষেত্রে আমরা সুসংহত উপায়ে কীট দমন করব? সুসংহত উপায় মানে IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত সিস্টেম আছে দমন করার, যেমন ভৌতিক, জৈবিক বা আরও মানে দরকার বিশেষে রাসায়নিক সার, এই সমস্ত অনেকগুলি পদ্ধতি আছে, আমি 2-1টা নাম বললাম, সেগুলিকে একসাথে ইন্টিগ্রেট করাটাই হচ্ছে সুসংহত উপায় বলছি। আচ্ছা, তো সেইটার ক্ষেত্রে আমাদের মূল যে আমাদের টার্গেট থাকে পরিবেশটাকে যাতে মানে কোনো রকমের নষ্ট না করা, যার জন্য আমরা বলি সুসংহত উপায় করলে পরিবেশ নষ্ট হবে না, বাস্তুতন্ত্র ঠিক থাকবে, যে সমস্ত বন্ধু পোকা আছে তারা ঠিক থাকবে। তাহলে সুসংহত উপায় করলে এইটা একটা সুবিধা। সুসংহত উপায়ের ক্ষেত্রে ফার্স্ট করতে হবে যে বীজ শোধন করতে হবে। বীজ যদি শোধন করি গাছের মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে কোনো রকমের শত্রু পোকার আক্রমণ হবে না, তাছাড়া রোগও কম হবে। আর কি করতে হবে, আগের যে সমস্ত ফসল আছে তাদের যে রেসিডিউগুলো থাকে, তাদের যে গোড়ার যে ফসলের যে অবশিষ্টাংশ, সেগুলিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে চাষ দেওয়ার সময় এটা তুলে নষ্ট করে দিতে হবে, পচিয়ে নিতে হবে জমিতে। এইটা একটা। আর কি আছে, বীজ বোনার 1 মাস আগে মোটামুটি যে সমস্ত অম্ল জমি আছে, অ্যাসিডিক আছে বা কিছু কিছু নোনা জল আছে, নোনা মাটি আছে, সেগুলিকে মাটিটাকে মোটামুটি স্টেরিলাইজ, একদম নিউট্রাল সল্ট। যদি অম্ল জমি হয় তাহলে সেখানে চুন বা ডোলোমাইট প্রয়োগ করে, বেসিক স্লাগ, অম্লতাকে কাটিয়ে দিতে হবে, অম্লতাটাকে কাটাতে হবে। আর কি করতে হবে, রোগাক্রান্ত যে সমস্ত গাছ থাকে সেগুলিকে তুলে দেওয়া। মাঠ সবসময় পরিদর্শন করতে হবে, মাঠে কোনো রকমের রোগ পোকার আক্রমণ শুরু হয়েছে কিনা আমরা সবসময় দেখব। তাতে যে সমস্ত পোকার ক্ষতির যে লক্ষণ সেগুলি দেখে নিয়ে আমরা বুঝতে পারবো, বা ওদের চরম সীমা কতটা গেছে। ইটিএল, সমস্ত পোকারে কিন্তু ইটিএল আছে, হ্যাঁ, সেই চরম সীমাটা যদি ক্রস যাতে না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পাটের পরে ধান চাষ কোনো ব্যবস্থা করতে হবে যার দ্বিতীয় ফসল হিসাবে। যে জমিতে বারবার একই চাষ করা যাবে না, শস্য পর্যায়টা পাল্টাতে হবে। সব জমির মধ্যে একবার করে অন্তত আমাদের ডাল শস্য চাষ করতে হবে। ডাল শস্য চাষ করলে কি হবে, জমির উর্বরতা শক্তি হবে। আমাদের মাটিতে যতটা পরিমাণ নাইট্রোজেন বা এই সমস্ত আছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু আমার পরিবেশের মধ্যে আছে। 72% মতো নাইট্রোজেন আমাদের এই বাতাসের মধ্যে থাকে। তাহলে এই যদি আমরা যদি ডাল চাষ করি জমিতে, তাহলে ওই যে বাতাসে যে সমস্ত নাইট্রোজেন আছে, আমাদের এই ডাল হচ্ছে সিম্বুগোত্রীয়, সেই ক্ষেত্রে রাইজোবিয়ামগুলির মধ্যে ওরা সমস্ত নাইট্রোজেনটাকে ফিক্সেশন করবে। আমরা যদি এটা যদি জমিতে যদি করে মানে মিশিয়ে দিই ওই ইয়েগুলো, তাহলে কিন্তু জমির উর্বরতা শক্তি বাড়বে। এটা একটা দিতে হবে। জমিতে কিন্তু প্রতি বছর একবার করে ডিপ প্লাইং করতে হবে, গভীর চাষ করতে হবে। তাহলে জমির মধ্যে যে সমস্ত
রোগ পোকা জীবাণু আছে সেগুলি রোদ খেয়ে নষ্ট হবে। এইগুলি কিন্তু সবসময় করতে হবে। তারপরে হচ্ছে মাঠ পরিদর্শন সবসময় করতে হবে। জমিতে বার্ড পার্চার যেটা ডালা পুঁততে হবে, যাতে যে আমাদের পশ্চিমবঙ্গে যে ফিঙে পাখি আছে সেটার আইসাইট খুব ভালো, ওরা ওই সমস্ত লেদাগুলিকে খাবে, খেলে অনেকটা আমাদের দমন করতে পারবো। এছাড়াও আরও অনেক কিছুই আছে। আলোক ফাঁদ আমরা করতে পারি। হ্যাঁ, আলোক ফাঁদটা খুব দরকার। যদি আলোক ফাঁদ সিঙ্গেল করলে হবে না, সমস্ত কৃষক বন্ধুরা একসঙ্গে যদি করে তাহলে আলোক ফাঁদে কিন্তু অনেকটা ক্যাপচার হয় এই সমস্ত শত্রু পোকা। তাছাড়া তো আছে ফেরোমন ট্র্যাপ। তাছাড়াও আমাদের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে জীবাণু দিয়ে জীবাণুকে নষ্ট করা। বিউভেরিয়া আছে, তারপর হচ্ছে বিষ শোধন আমরা ট্রাইকোডার্মা, এই সমস্ত যে বায়োলজিক্যাল যে সমস্ত আছে জৈব যেগুলো আছে সেগুলির মাধ্যমে বিষ শোধন করতে হবে। শুধু রাসায়নিক দিয়ে বিষ শোধন করার দরকার নেই, ট্রাইকোডার্মাকে মাটি স্টেরিলাইজ করতে পারি ওদের দিয়ে। এই সমস্ত নিম জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। সবসময় যে রাসায়নিক কীটনাশক দেবো তা না, জৈবও দেবো আমরা। তো এইগুলি করলে মোটামুটি জমির উর্বরতা শক্তি থাকবে, কৃষক বন্ধুদের অনেক বেশি মানে দীর্ঘদিন ধরে চাষ করতে পারবে জমিতে। এবং আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলবো, যে চাষ করতে গেলে এখন কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমার খরচা কম করে ইনকামটা যাতে বেশি হয়, এই দিয়ে কিন্তু। এবং নতুন নতুন এখনও কিন্তু ওই ট্রেডিশনাল চাষ আর নেই, এখন সমস্ত মেকানাইজেশন। তাহলে আমাকে যন্ত্রপাতির মাধ্যমেই চাষ করতে হবে, যতটা লাভজনক হবে। তাহলে এটাই আমাদের মূল বিষয়। মোটামুটি এগুলি যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, আশা করি আমাদের কৃষক বন্ধুরা কিন্তু অনেক বেশি লাভবান হবেন সব দিক থেকেই। শুধু চাষ করেই না, চাষ করে যে মুনাফা করা যায় সেটা কিন্তু ওনারাই দেখাবেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখন কিন্তু নতুন নতুন প্রচুর জিনিস এসছে যেগুলো আমরা এখন আর কোনো উইন্টার ক্রপ বা এই সমস্ত কিছু না, এখন সব কিছু সব চাষ সব সময় করা যায়, সারা বছর দরকার। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি মাথায় রাখতে হবে কোনটা বেশি করলে কৃষক বন্ধু লাভবান হবে। এই জিনিসটা করলেই দেখবেন যে সবাই লাভের মুখ দেখবে। তাহলে এই সুসংহত উপায়ে আমরা পাটের কীটশত্রু দমন করতে পারি এবং তার ফলে কৃষক বন্ধু অনেক উপকার পাবে। আমাদের সময় শেষ। ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব আমরা এখানেই শেষ করব। এই পর্বে আমাদের বিষয় ছিল এই সময়ে মাঠের কীটশত্রু নিয়ন্ত্রণ পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর কিঙ্কর সাহা, রাজ্য কীট তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.